দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের এখন প্রকাশে আমরা আলোচনা করব, আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ভোটের মিত্র। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে এসে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জামাত ইসলামের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, আমার সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকের আলোচনার বিষয় যেহেতু ঠিক করেছি ভোটের মিত্র, শুরু করতে চাই প্রিন্স ভাইকে দিয়ে। প্রিন্স ভাই, শুরুর যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, জামাত ইসলামী দীর্ঘদিন আপনাদের মিত্র ছিল ভোটের মাঠে, রাজনীতির মাঠে। সেই জামাত যখন এখন আপনাদের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠছে রাজনীতির মাঠে, এটাই কি নিয়তি ছিল, নাকি এটাকে কিভাবে উপভোগ করছেন, নাকি একটু বিব্রত হচ্ছেন? না, এখানে প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আজকের এই এখনের টকশোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিব্রত হওয়ারও কিছু নাই বা উপভোগ করারও কিছু নাই। রাজনীতির মাঠে কে কখন কার প্রতিপক্ষ কার মিত্র এটা বলা খুব মুশকিল। তো সেই জন্য এটা উপভোগ করারও কিছু নেই এবং এটাকে বিব্রত হওয়ারও কিছু নেই বলে আমি মনে করি। জামাত ইসলাম একসময় আমাদের রাজনীতির মানে আন্দোলনের সাথী ছিল। তাদের সাথে যে আমাদের ঐক্যটা ছিল আন্দোলনের ঐক্য এবং এটা কৌশলগত ঐক্য। আজকে ফ্যাসিবাদ পতনের পর এই কৌশলের পরিবর্তনও হয়েছে। তো সেই কারণে আমার রাজনীতির যে ক্ষেত্র সেটারও আমার পরিবর্তন হয়েছে। সেখানে তারা আজকে আমাদের রাজনীতির প্রতিপক্ষ, এইটাই স্বাভাবিক এবং এটাকে মেনে নিয়েই আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা তারা মিত্র থাকতেও যেভাবে একসাথে কাজ করছি, প্রতিপক্ষ থাকতেও ওইভাবে কাজ করব। তবে আমাদের মধ্যে যাতে বৈরিতার সৃষ্টি না হয়, মানে রাজনৈতিক প্রতিপক্ষ মানে এটা প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু শত্রুতে যেন এটা পরিণত না হয়, সেটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। জি, শিশুবে আপনার কাছে আসি, একই প্রশ্ন নিয়ে আসতে চাই যে এক সময় একই মঞ্চে আমরা দেখতাম যে 2013-14 সালের সময়গুলোর কথা যদি বলি আমরা, সে সময় আমরা দেখতাম বিএনপি জামাতের নেতারা 14-20 দলীয় জোটের মঞ্চ থেকে একসাথে তারা বক্তব্য দিচ্ছে, একসাথে আওয়ামী লীগ বিরোধী হুঙ্কার দিচ্ছে নানাভাবে, এবং জামাত এক সময় ধানের শীষ প্রতীক নিয়েও জামাত নির্বাচন করছে। কিন্তু এই নির্বাচনে জামাত বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। জামাতের জন্য এটাই কি কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি হয়ে যায় কিনা মাঝে মধ্যে? পরিবর্তনশীল বিশ্বে আপনাকে পরিবর্তনের ডাইমেনশনকে ওয়েলকাম করতে হবে, এটাও একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা বুঝতে পারাটাও একটা নলেজ, একটা জ্ঞান। আমি মনে করি এটা ডিল করতে পারাটা আর একটা ইফিসিয়েন্সির ব্যাপার। আমি প্রিন্স ভাইয়ের সঙ্গে 100% একমত। এটা ডিল করতে গিয়ে আমরা কেউ কারো শত্রু হব না, কিন্তু একটা কনস্ট্রাকটিভ ডেমোক্রেটিক প্র্যাকটিস ডেভেলপ করার চেষ্টা করব। এই ক্ষেত্রে কেউ কারো শত্রু নয়, কিন্তু রাষ্ট্রটাকে নতুন করে ডাইমেনশন ক্রিয়েট করতে গেলে আমাদের মধ্যে এই যে একটা বোঝাপড়া, হ্যাঁ দল আমারটা আমার কাছে আছে, ওনারটা ওনার কাছে আছে, কিন্তু দেশটা তো সকলের। এই জায়গায় যদি একটা গঠনমূলক রাষ্ট্র প্রক্রিয়ার মধ্যে আমরা কন্ট্রিবিউট করতে পারি, আমার মনে হয় দ্যাট উড বি দ্য রিয়েল এক্সাম্পল। এই সুযোগ কিন্তু করে দিয়েছে আমাদেরকে 5ই আগস্ট। এই 5ই আগস্টের প্রতি কৃতজ্ঞ থেকে আমরা যদি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে নিউ ডাইমেনশন, ইনোভেটিভ ডাইমেনশন এবং ক্রিয়েটিভ ডাইমেনশন ক্রিয়েট করতে পারি, তাহলে নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা আছে এটা আমরা ফুলফিল করতে পারবো। আমি তো মনে করি এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইফিশিয়েন্ট লোকই হবে সবচাইতে বড় চ্যালেঞ্জ। কারণ বাংলাদেশ নামক রাষ্ট্রটা অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ফরেন অ্যাফেয়ার্সের কথা বলেন, কিংবা ইন্টারন্যাশনাল অ্যাটেনশনের কথা বলেন, সব দিক থেকে এই রাষ্ট্রটা অনেক কনসেন্ট্রেশনের মধ্যে আছে। এই কনসেন্ট্রেশনটা ডিল করা মানে অনেকটা আগুন নিয়ে খেলার মতো। এই খেলাটা যারা খেলবেন, যারা পক্ষে থাকবেন কিংবা যারা বিপক্ষে থাকবেন, সকলকেই এরকম ইফিশিয়েন্ট ব্যক্তিবর্গকে খুঁজে যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের মধ্যে মধুর সম্পর্ক হতে পারে, সুইটেবল ডিবেট হতে পারে, অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্র প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী বেনিফিট ডেভেলপ করতে পারে। এই ক্ষেত্রে আমি মনে করি আমরা পরস্পরের বন্ধু থাকব, পরস্পরের সাথে সম্মান এবং রেসপেক্টের জায়গা ঠিক থাকবে, কিন্তু আমরা পলিসিগত ডিবেট করব, একজন আরেকজনের সাথে পলিসিগত ডিবেট করব। এই হেলদি এনভায়রনমেন্ট সকলের নেতৃত্বে হোক, দ্যাট উড বি এ রিয়েল সিনারিও ফর বাংলাদেশ। তাহসিন রিয়াজ, বিএনপি জামাতের কথা শুনলাম। বিএনপি এবং জামাত দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে একসাথে কাজ করছে। এখন যদিও মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে তাদেরকে পরিবেশ পরিস্থিতি। এনসিপি নতুন একটি রাজনৈতিক দল, বলা হয় যে জুলাই বিপ্লবের একটি হোমগ্রোন রাজনৈতিক দল। সেই জায়গা থেকে এনসিপি এই মুহূর্তে তাদের রাজনৈতিক যেই মতাদর্শ বা তাদের যে রাজনৈতিক অবস্থান, সেটি এই বিএনপি জামাতের যে দুই দলের যেই
আমরা জোরালো অবস্থান দেখি, সেই জায়গায় এনসিপি কিভাবে নিজেদেরকে বের করে আনবে? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন, এবং আমার সাথে যে দুজন বিজ্ঞ আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমরা একটা নতুন মেসেজ নিয়ে আমরা রাষ্ট্রে হাজির হওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে সেন্ট্রিস্ট পলিটিক্স। এটার যে মূল প্রতিপাদ্য, আমরা সবসময় দেখেছি যে বাংলাদেশের হিস্ট্রিতে আপনি যদি তাকান, ডেমোক্রেটিক যে ডাইমেনশন, এই ডাইমেনশনে যারাই একটু লেফট বায়াস হয়েছে বা যারাই একটু ফার রাইটিস্ট হয়েছে, সেন্ট্রিস্ট পলিটিক্স তো বিএনপিও করে আসছে দীর্ঘদিন ধরে, আমি বাংলাদেশের define প্রথম করি। সেন্ট্রিস্ট Let পলিটিক্যাল me- পার্টি let me বিএনপিকে বলা explain হয়, সেই জায়গায় এনসিপির প্রয়োজন হলো কেন? আমি সেটাই বলছি। এই জায়গাটাতে এনসিপির একটা বড় প্রয়োজনীয়তা আছে, আমি সেটা বলবো। কাজেই এই দুটোর মাঝখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ডেভেলপ করা, আর সাধারণ মানুষের একটা মেজাজ আছে। আমাদের যে সাধারণ জনগণ, এই জনগণের যে সাইকোলজি, এই সাইকোলজির সাথে একটা অ্যালাইনমেন্ট ডেভেলপ করাটা ছিল আমাদের মৌলিক উদ্দেশ্য। একটা নতুন দল হিসাবে মানে ইট নিডস টাইম। আমরা যদি খুব দ্রুত ড্রামাটিক কোনো চেঞ্জ চাই, যে কোনো দলের কাছ থেকে, যে কোনো রাষ্ট্রের কাছ থেকে, বা যে কোনো মানে অংশের কাছ থেকে, এটা একটা খুবই আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে এটা অবাস্তব কল্পনা বিলাসিতা। বরং আমরা যদি একটু ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে যদি আমরা একটু গ্র্যাজুয়াল প্রসেসে সিস্টেমেটিক অ্যাপ্রোচ নিয়ে যদি আমরা মুভ করতে পারি, আমার মনে হয় রাষ্ট্র এটাকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত আছে, জনগণ এটাকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত আছে। দেখেন, আপনি বিএনপির প্রশ্ন করেছেন যে বিএনপির সাথে কেন কোন ডিফারেন্সটা মানে এনসিপি নিয়ে আসতে চেয়েছে। এই ডিফারেন্সটা হচ্ছে, আমরা বারবার বলেছি যে গতানুগতিক ধারার যে রাজনীতি, আপনি দেখবেন এখন পর্যন্ত বাংলাদেশের পলিটিক্যাল সারফেসে যতগুলোর মানে রাজনৈতিক দল কাজ করছে, প্রত্যেকের মধ্যে এখন পর্যন্ত কোয়ালিটেটিভ যে পলিটিক্যাল অ্যাপ্রোচ, ওই জায়গাটার একটা ঘাটতি আছে। প্রত্যেকের মধ্যে ওই জায়গাটা ঘাটতি আছে। আপনি দেখবেন এখন পর্যন্ত বাংলাদেশে আপনি কিভাবে ট্রিট করেন, আপনি কিভাবে কোশ্চেন করেন, ইভেনচুয়ালি ইটসেলফ ইউ। আপনাকে যদি আপনার টকশোতে যদি আমি হাজির হই, আর আজকের দিনে যদি আমার কোনো সমাবেশে 100 লোক হয়, আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনার সমাবেশের লোক হলো কিভাবে, আপনি কিন্তু কখনো এটা কোনো রাজনৈতিক দলকে প্রশ্ন করেন না যে তোমার সমাবেশে যে 5 লক্ষ লোক হলো, এই 5 লক্ষ লোক তোমার আইডিওলজিতে কনভিন্স হয়ে আসছে না তুমি টাকা দিয়ে আনছো। কাজেই এই কোয়ান্টিটেটিভ পলিটিক্স অ্যান্ড কোয়ালিটিভ পলিটিক্স, এই দুইটার মাঝে একটা বড় ডিফারেন্স কিন্তু 5 আগস্টে আমাদেরকে দেখিয়েছে। এটা আমাদেরকে একটু বুঝতে হবে। এখনো টাকা দিয়ে কেউ আনে? অবভিয়াসলি আনে, এটা তো রাজনৈতিক বাস্তবতা। আচ্ছা, এটা কেউই শোনেন। প্রিন্স ভাই এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করছে সম্ভবত, আমি একটু প্রিন্স ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আমি এটার সাথে একেবারেই দ্বিমত পোষণ করছি। আমাদের সমাবেশে বা আমাদের রাজনীতিতে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়, এইটা টাকা দিয়ে আনি, এইটা বলা মানে ওই সব লোক যারা আমাদের সমাবেশে আসেন তাদের প্রতি চরম অবমাননাকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। এবং এইটা এই যে উনি বলছেন যে কোয়ালিটি পলিটিক্স, ওনারা যে সে কোয়ালিটি পলিটিক্স যে করতে চান সেটা প্রমাণ করে না। এবং একটা কথা আমি বলি যে এখানে কোয়ালিটি পলিটিক্সটা কি, এটাকে বুঝতে হবে। এখন যেমন কালকে ওনাদের দলের পক্ষ থেকে বলা হলো যে শাপলা প্রতীক যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে ধানের শীষও থাকবে না। এটা নিশ্চয়ই 5ই আগস্টের যে রাজনীতির যে পরিবর্তন, সে পরিবর্তন এটা মিন করে না, এবং সেটা আপনার সেই পুরনো বন্দোবস্তের দিকেই কিন্তু ফিরে যেতে হয়। যেমন আজকে আপনার চরমনায়ের পীর সাহেব বললেন যে আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে এবং ইসলামের বিপক্ষে শক্তির সাথে। তার মানে যে আওয়ামী লীগ যে আপনার এর আগে রাজনীতি করেছিল মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিকে ডিভাইডেড করে, সে কিন্তু ওই জায়গাতেই আবার ফিরে যাওয়া হচ্ছে। বিএনপি কি সেটা করছে না? না, বিএনপি আমরা বিএনপিটা 5ই আগস্টের পরে আমাদের নেতা যেমন তারেক রহমান, উনি একটা পলিসি স্টেটমেন্ট করেছিলেন, আপনারা জানেন, আপনারা সেটা বারবারই সেটা উল্লেখ করেছেন। আমি শেষ করি, আমি আসি, আমি এটার উত্তর দিব। তো আমি যে কথা বলছিলাম যে আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা শুধুমাত্র যেন ক্ষমতার হাত বদল না হয়, এটা যেন রাজনীতির পরিবর্তন হয়, রাষ্ট্রের পরিবর্তন হয়। এবং রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তন করতে হলে আমরা যারা রাজনৈতিক নেতাকর্মী আছে আমাদের মন মানসিকতারও পরিবর্তন করতে হবে। এবং পুরনো দিনের ধ্যান ধারণায় রাজনীতি করা যাবে না বলেই কিন্তু আমরা আজকে অনেক পজিটিভ মানে দিক দিয়ে আগাচ্ছি। আপনি যে স্লোগানের কথা বলছেন, আমাদের মঞ্চ থেকে দায়িত্বশীল কেউ এরকম স্লোগান দেয়নি। যারা দিয়েছে আমরা বন্ধ করার চেষ্টা করেছি, তাদেরকে আমরা
রাতারাতি তো একটা পরিবর্তন আনা যাবে না। আমরা পরিবর্তনের দিকে যাচ্ছি। আমরা এখন স্লোগান দিচ্ছি যে ধানের শীষে ভোট দিলে দেশ গড়ব মিলেমিশে। আমরা মিলেমিশে রাজনীতির কথা বলছি। আমি কথা শেষ করতে পারিনি, আমাকে একটু সুযোগ দিয়েন। আমি কি শেষ করব? আচ্ছা প্রিন্স ভাই একটু শেষ করে তারপর আমি। আচ্ছা, আমি যে কথাটা বলছি যে এই যে রাজনীতির এই যে লোকজনকে টাকা দিয়ে যে নিয়ে আসার যে কথা বলা হচ্ছে, একেবারে অমূলক, বানোয়ার, ভিত্তিহীন। হ্যাঁ, এখন একটা মনে করেন কথার কথা যে আমার সরোয়ার্দী উদ্যানে একটা সমাবেশ, আমার সাভার থেকে লোক আসবে, সেই লোকটা কি পায়ে হেঁটে আসবে? তারা সেই লোকাল কমিটি সেখানে বসে সেখানে যাতায়াতের ব্যবস্থা তারা করছে। সেন্ট্রাল থেকে আমরা কিন্তু কোনো পয়সা করে দিচ্ছি না তাদেরকে, আমাদের কোনো খরচ নাই। লোকাল কমিটি বসে তারা সেখানে ট্রান্সপোর্ট ভাড়া করছে, সেই ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে করে সেখানে আসছে। সেখানে আমরা যেমন বলি সাভার থেকে যারা যাবেন তারা এই পয়েন্টে আপনারা সবাই জড়ো হন, এখান থেকে তাদেরকে নিয়ে যাব। আচ্ছা, আমরা 10টা গাড়ি দিয়ে নিয়ে আসলাম, কিন্তু আরও প্রায় 20টা গাড়ি সমান মানুষ তারা কিন্তু নিজেদের উদ্যোগে এই সমাবেশে আসছে, আমাদের কিন্তু আনতে হচ্ছে না। তো এগুলো তো পলিটিক্সের ব্যাপারটা বুঝতে হবে। আপনি আপনার কথাটা। জি, আমি আসলে কথার মাঝখান থেকে যখন ফ্লোর এক্সচেঞ্জ হয়ে যায় তখন মিস লিড হয় আর কি। দেখেন, আমি খুব সম্মানের সাথে দ্বিমত করি। প্রিন্স ভাইদের বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট অবদান আছে এবং তারা যথেষ্ট শ্রদ্ধার। তবে সমস্যাটা কোথায় জানেন, আমি এটাই বুঝাইতে পারি না অনেক সময় আমরা, যে আমি যখন একটা ওভারঅল অ্যাসপেক্ট নিয়ে কথা বলি, আই এম নট টকিং অ্যাবাউট বিএনপি। আমি একবারও কি বিএনপির নামটা উচ্চারণ করিনি তো। আমি ওভারঅল সিনারিওর কথা বলছি। আমি খুব স্পষ্টভাবে বলি, এটা যদি এনসিপিও করে থাকে, আমরা কেন এখানে বসে আছি? আমরা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন চাই। আমরা কেন এখানে বসে আছি? আমরা তো ওই পরিবর্তনটাই চেয়েছিলাম যে আমি এই মঞ্চে বসে আমি আমার দলকে সমালোচনা করতে পারবো। আপনি জুলাই সনদে দেখছেন না, আমরা যে আপনার যে একটা বড় চেঞ্জ যেটা নিয়ে আসা হয়েছে, যে আপনি চাইলে আপনার দলীয় প্রধানের বিপরীতেও আপনি আপনার শব্দ উচ্চারণ করতে পারবেন, কিছু স্পেসিফিক জায়গা ছাড়া। এই পরিবর্তনটা কেন হয়েছে? এখন দেখেন, আমি কোথাও বিএনপি শব্দটা উচ্চারণ করি নাই, নামটা উচ্চারণ করিনি, আপনিও সেই জায়গাটাতে ফ্রেম করছেন, ভাইও সেই জায়গাটাতে ফ্রেম ধরে কথা বলছে। আমি ওভারঅল অ্যাপ্রোচের কথা বলছি। আমি ফ্রেম করি না, আমি বলছি প্রিন্স ভাইয়ের কথায় দ্বিমত আছে। হোয়াটএভার, হু ডিড দ্যাট, লেটস নট গো ফর দ্যাট পার্টিকুলার ইস্যু। ফ্যাক্ট কি, আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে দেখেন, এটা বাংলাদেশের পলিটিক্সের ওভারঅল অ্যাপ্রোচ। আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি বুক হাত দিয়ে বলেন যে এটা হয় না বাংলাদেশে। প্রিন্স ভাই বলেছে এই কথাটা। প্রিন্স ভাই, আমি জানি আপনি এই প্রশ্নটা করবেন, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে এসেছি একটু আগে। আমি বলেছি এটা যদি এনসিপিও করে থাকে, এটা বাংলাদেশে যেই পলিটিক্যাল দলই করে থাকে, আপনাকে বুঝতে হবে আপনি অ্যাকোমোডেট একটা অ্যাপ্রোচে চিন্তা করেন, এটা কি রাইট না রং। আমি একটু শেষ করে দিই, এটা রাইট না রং। আপনি রাইট রং এর প্রশ্নে আসেন, আপনি বাংলাদেশের ওভারঅল পলিটিক্যাল কালচারের প্রশ্নে আসেন। এটাকে দল দিয়ে ভাগ করে দিয়েন না। যখন আমরা সামষ্টিক পর্যালোচনায় থাকি, সামষ্টিক পর্যালোচনাটাকে আপনি দেশের লেন্সে দেখেন, এটাকে দলের লেন্সে দেখেন না। আমি একটু শিশির ভাইয়ের কাছে যেতে চাই। আপনারা দুজন অনেকক্ষণ বললেন, একটু শিশির ভাইকে সুযোগ দিতে যাচ্ছি। শিশির ভাই, এই যে কথাগুলো উঠছে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা যে উঠেছে, এই জায়গায় আসলে জামাত ইসলাম কি ধরনের ভূমিকা রাখছে, বা জামাত ইসলামের সঙ্গে এই রাজনৈতিক সংস্কৃতির পার্থক্যটা কোথায়, মিল অমিলটা কোথায়? দেখেন, এত অল্প সময়ে তো রাজনীতির পুরো বিশ্লেষণ করতে পারবেন না, এটা তো একদিনে গড়ে ওঠে নাই। কিন্তু 5ই আগস্ট একটা সুযোগ করে দিয়েছে অনেক কিছু বোঝার, অনেক কিছু দেখার, অনেক কিছু রিডিফাইন করার, নিজেকে কাঠগড়ায় দাঁড় করানোর। আমি মনে করি আমাদের মধ্যে বুদ্ধিমান সেই দল হবে যে নিজেকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। আমি গ্রামে গঞ্জে গিয়ে এটা দেখেছি, যত না বেশি চাপিয়ে দেয়া বক্তব্য দেওয়া হয়, তার চাইতে বেশি যদি নিজের সমালোচনা নিজে করা হয়, পিপল অ্যাকসেপ্ট ইট উইথ গুড গ্রেস। ফলে আমি মনে করি দিস ইজ এন গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ আস। আমি এটা বলছি না যে আমাদের দল তুলসী ধোয়া পাতা, আমি এটাও বলছি না যে অমুক দল হলো ব্লেম করব না। আমি ব্লেম গেমে একদম বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে রাষ্ট্রটাকে গঠন করার যে অপরচুনিটি আসছে, এটার প্রাইম ফ্যাক্টর কিন্তু রাজনৈতিক দল। কারণ শেষ পর্যন্ত পলিটিক্যাল মেরুকরণ যদি স্ট্রং না হয়, হেলদি না হয়, তাহলে রাষ্ট্রীয় মেকানিজমটা কিংবা ডেমোক্রেসিটা এস্টাবলিশ হবে না শেষ পর্যন্ত। আবার কিন্তু ঘুরে এমন অপরচুনিটি তৈরি হবে যে সেই ফেসিজমের জন্ম হবে। এই জন্য আমার কথাটা হলো ইন বিটুইন। একদিনে ঠিক হয়ে যাবে এটা এক্সপেক্ট করাটা ঠিক হবে না। বাট দ্য বল স্টার্টেড টু রোল, শুরু হয়েছে। সকল নিজের সমালোচনা করেছেন। আমি এই প্রেক্ষাপটে একটু জনাব তারেক রহমানের বক্তব্যের কথা বলতে চাই। দেখেন তো উনি যে বক্তব্য দিয়েছেন ওই দিন, এটা কিন্তু রিফ্লেকশন দেখা যাচ্ছে না।
আমি তো ক্লিয়ারলি দেখতে পাই যে উনি চাইলে অনেক প্রশ্নের অবতারণা করতে পারতেন যা অন্যের জন্য আনকমফোর্টেবল হতো, উনি স্বেচ্ছায় তা করেননি, এড়িয়ে গেছেন। এটাকে আমি খুব গুড গ্রেসে দেখতে চাই। একইভাবে আমরাও যখন এরকম কথা বলবো বা এনসিপি যখন এরকম কথা বলবে, আমার মনে হয় যে রাষ্ট্রটাকে সামনে রেখে আমাদেরকে নিজের কাঠগড়ায় দাঁড় করালে সকলেরই তো আসলে কেউ তো ভুলের ঊর্ধ্বে না। একথা বলার তো কোনো সুযোগ নাই যে জামাতে ইসলামী কোনো ভুল করে না, একথা বলার সুযোগ নাই বিএনপি কোনো ভুল করে না, এনসিপি কোনো ভুল করে না। কিন্তু আমাদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে। আন্ডারস্ট্যান্ডিংটা হলো রাষ্ট্র গঠনের অপরচুনিটি সকলেই কাজে লাগাতে চায়। এবং জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, দেখবেন সরকার ইলেকশনের পরে একটা ঐকমত্যের সরকার গঠন করতে চান, ওই রকম সকলকে এনকাম্পাসিং গভর্নমেন্ট গঠন করতে চান। এই যে কথা, ঐকমত্য সরকার কি জামাত থাকবে? এটা তো ওই পরিস্থিতি নির্ধারণ করে দিবে। এখন তো আমরা বলতে পারবো না। ইলেকশনে পক্ষ বিপক্ষে থাকা সত্ত্বেও দেশ পরিচালনায় পার্টিসিপেশন থাকতে পারে না। আগে কি হতো? বাইনারি সিস্টেম ছিল, ইউ আর উইথ আস অর উইথ দি টেররিস্ট, ইন বিটুইন কিছু নাই। এখন আমরা দেখলে এটা খুশি হব যে সকলের ভালো কাজগুলোর সঙ্গে পরস্পর সহযোগিতা থাকবে, আর ভালো কাজ যদি না হয় তাহলে পরস্পর বিরোধিতা থাকবে। এটা পলিসির ব্যাপার, দল বা ব্যক্তির ব্যাপার নয়। যে আমরা আরো আলোচনা করব, আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে এসে আমরা আবারও যুক্ত হব অতিথিদের সাথে। স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম ভোটের মিত্র নিয়ে। আমি এই পর্বে একটু শুরুতেই প্রিন্স ভাইয়ের কাছে যেতে চাই। প্রিন্স ভাই, আজকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাকিরা বাকির খাতায় চলে যাবে। এই বক্তব্যকে কিভাবে দেখছেন? এই বাকির খাতায় কি বিএনপিও আছে নাকি? এইটা ওনার দৃষ্টিতে বিএনপি থাকতে পারে, তবে এটা মাঠের বক্তৃতা। এটা মাঠে তো অনেক রকমই বক্তৃতা করি। যে প্রথম ফিরে যাই যে আমাদের যে রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলি, রাষ্ট্রের পরিবর্তনের কথা বলি, এবং একই সাথে আমাদের মন মানসিকতার পরিবর্তনের কথা বলি। সেই পরিবর্তনটা যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা ওই যে ইসলামের পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, গণতন্ত্রের পক্ষে বিপক্ষে, এগুলো কিন্তু তখন আর হালে পানি পাবে না। তখন পানি পাবে সেটা হলো আমি জনগণের জন্য কি করতে চাই, আমার যে কর্মসূচি সেটা কতটুক জনগণের জন্য কল্যাণকর, কতটুক পজিটিভ, কতটুক আপনার মানে মানুষ গ্রহণ করবে সেটার উপরে। আজকে যে বলা হচ্ছে ইসলামের কথা, যে রাজনীতিতে ধর্মকে আবার নিয়ে আসা হচ্ছে এবং খোদ ইসলাম ধর্মকে নিয়ে আসা হচ্ছে। একটু আগেই তো আমি বললাম যে ওনাদের এখন মানে মানে কি বলে আন্দোলনের শরিক নাকি, যে ইসলামী আন্দোলন হাত পাখা। উনি বক্তৃতা করলেন আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষের শক্তির সাথে ইসলামের বিপক্ষের শক্তি। ঠিক যখন আমি শুনলাম আমার কাছে একদম হাসিনার ভাষণটা আমার কানের মধ্যে এসে মনে বাড়ি খেলো, যে দেশ এখন দুই ভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। এই যে একটা মানে পুরনো ধ্যান ধারণার যে রাজনীতি, এখান থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে তো হবে না। আমি গ্রাম থেকে কালকে আসলাম, গ্রামে দেখলাম একটি রাজনৈতিক দলের মহিলা কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে বলছে যে তাদের মার্কায় ভোট দিলে আল্লাহ ভোট পাবে। এই যে আপনার একটা বক্তব্য, এটা তো আপনার ইসলামকে নিয়ে আসা হচ্ছে কোন জায়গাতে? এবং তাদের নিশ্চয়ই রাজনীতিতে ওই ধরনের কোনো কর্মসূচি নাই, ভবিষ্যৎ কর্মসূচি নাই, যে কারণে তাদের ওই কথাগুলো বলে তাদের গ্রামের সহজ সরল মহিলাদেরকে আপনার মানে মোটিভেট করার চেষ্টা করা হচ্ছে। এগুলি তো আমাদের রাজনীতিতে এগুলোর অবসান হওয়া উচিত। এবং এই যে আমাদের ধরেন নতুন ধ্যান ধারণার রাজনীতি, এনসিপি প্রথম দিকে তারা এটার কথা বলেছিল, আমরা সমর্থন করেছিলাম যে রাজনৈতিক যে পুরনো বন্দোবস্ত, এখানে না গিয়ে আমরা নতুন বন্দোবস্ত আমরা ফিরে তৈরি করতে চাই, যে নতুন বন্দোবস্তের মধ্যে আমার ওই পজিটিভ দিকগুলো থাকবে, যেগুলো আমাদের নেতা তারেক রহমান সেদিন বিবিসির সাক্ষাৎকারে বলেছেন, এর আগেও বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন। এবং ওইগুলোকে তো বিএনপিকে ধারণ করতে হবে, জামাতকে সেই আবার ওই ধ্যান ধারণা পাল্টে ওই দিকে নিয়ে আসতে হবে। তারেক রহমানের কথায় না, এই যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই এই কাজটা করতে হবে। আজকে এই যে একটু আগে আমরা অফ টাইমে কথা বলছিলাম যে আজকে শুধু সমাবেশের রাজনীতি পরিহার করতে হবে, এই সমাবেশের রাজনীতি পরিহার করতে হবে। আমাদেরকে জ্ঞান নির্ভর সমাবেশের রাজনীতি কারা করছে? আসলে আমরা করছি, সবাই করছি, এক্স্যাক্টলি সবাই করছি, আমরা তো কেউ এখান থেকে বাদ নাই। দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তো আমাদের এখান থেকে সরে আসতে হবে। আজকে জাতীয় সংসদকে সমস্ত রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।
এবং রাজনীতি জ্ঞান নির্ভর রাজনীতি করতে হবে। আজকে আমার ইউটিউবে রাজনীতি করতে হবে, আমার ফেসবুকে করতে হবে, আমার টুইটারে করতে হবে, আমার নিজস্ব চ্যানেলে করতে হবে, টেলিভিশন রেডিওতে করতে হবে, জি পত্রপত্রিকার মাধ্যমে করতে হবে, এবং সেই রাজনীতির জন্য আমার জনগণকে তৈরি করতে হবে, শিক্ষিত করতে হবে, জনগণকে রাজনীতির জ্ঞানে শিক্ষিত করতে হবে। আজকে দেখেন গ্রামের মানুষ কিন্তু অনেক শিক্ষিত, রাজনৈতিক জ্ঞান রাখে। এই যে গ্রামে যখন আমরা যাই, এই যে চায়ের স্টলে যখন তারা বসে কথা বলে বিকেলবেলা, আমাদের চায়ের কাপে ঝড়, রাজনীতির ঝড় উঠায় দেয় চায়ের কাপে, মল্লযুদ্ধ হয়ে যায়, কথার যুদ্ধ হয়ে যায়। কি নিয়ে আমরা কান খাড়া করে, কি নিয়ে কথা হচ্ছে? রাজনীতি নিয়ে কথা হচ্ছে, দল দলে কথা হচ্ছে। তাদের মতো যে বুদ্ধিজীবী, আসলে কিন্তু আমাদের এই জাতীয় পর্যায়ের বুদ্ধিজীবীরা কিন্তু হার মানবে। জি তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে, আমরা কিন্তু অনেকেও সেই বিষয়গুলো আমরা আনতে পারি না। শিশির ভাই কাছে একটু আসি। শিশির ভাই, এই যে প্রিন্স ভাই বললেন যে সমাবেশের রাজনীতি থেকে সরে আসতে হবে, এখন তিনি কয়েকটা রেফারেন্স টানলেন যেখানে ধর্মকে ব্যবহার করে ভোটের যে প্রার্থনা, ভোটের যে গণসংযোগ, সেটি এখনো করা হচ্ছে। এটি তো তিনি আসলে আঙুল তুলেছেন ইসলামী দলগুলোর দিকে। আজকে যেটি জামাতের সেক্রেটারি জেনারেল বললেন যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে বাকিরা বাকির খাতে চলে যাবে, এই ঐক্যবদ্ধের মধ্যে আসলে জোটের কতটা ইঙ্গিত আছে, আর এই বক্তব্যের প্রেক্ষিতে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি বলবো যে আসলে দেখেন, একটা দেশের জনগোষ্ঠীর আচার আচরণ, জীবন আচরণ, এগুলো রাজনীতিতে রিফ্লেক্টেড হয়। এটা হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কিন্তু এটিকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়া উচিত না। কিন্তু সেখানে কি করণীয় উচিত? তাহলে আমার তো ধারণা বর্তমান প্রজন্ম এবং বাংলাদেশ দেখবে কে ডেলিভারি করতে পারে, হু ক্যান সলভ দেয়ার প্রবলেম। কি প্রবলেম এই দেশে? অর্থনৈতিক প্রবলেম। আপনি চিন্তা করেন মিডিয়া ইন্ডাস্ট্রি, কোনো সরকার যদি মিডিয়া ইন্ডাস্ট্রিকে ডিল করতে হয়, কি পরিমাণ ইফিশিয়েন্ট একজন মিডিয়া লাইনের লোক তার প্রয়োজন হবে। এত ডাইভার্সিটি ক্রিয়েট হয়েছে, এত ডাইমেনশন ক্রিয়েট হয়েছে। শুধু টক শোর কথা ধরেন, টক শোতে যে পরিমাণ আলোচনা হয়, এটাকে অবজার্ভ করে গভর্নমেন্ট যদি পলিসি নির্ধারণ করতে চায়, তাহলে একজন এফিশিয়েন্ট টক শো বিশেষজ্ঞর প্রয়োজন হবে। এই লেভেলে চলে গেছে কিন্তু দেশ, এই লেভেলে চলে গেছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে, তার সঙ্গে মিডল ইস্টের কি সম্পর্ক হবে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কি সম্পর্ক হবে, কোন এজেন্ডা হবে, কোন শব্দ প্রয়োগ করবে, কোন শব্দটা কোন শব্দের চেয়ে বেশি ক্রিয়েটিভ হবে, কোনটা হলে পরে ইনভেস্টমেন্ট বাড়বে আর কোনটা হলে পরে ইনভেস্টমেন্ট কমবে। এই যে ক্রিয়েটিভ অ্যাটিটিউড অফ পলিটিশিয়ান, এগুলো দেখতে চাইবে মানুষ। রেটরিক দিয়ে কাজ হবে না, বক্তব্য দিয়ে কাজ হবে না, ডেলিভারি করতে পারবেন, পিপল উইল অ্যাকসেপ্ট ইউ। আমি খুব ইন্টারেস্টিংলি দেখতাম ইংলিশ মিডিয়াম যে কমিউনিটি বাংলাদেশে আছে, যে সমস্ত ছাত্র বন্ধুরা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন, তার সাইকি সম্পর্কে আমাদের মেইন স্ট্রিম পলিটিশিয়ানদের কয় % লোকের ধারণা আছে, এবং তাদের রিপ্রেজেন্টেটিভকে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোতে আমরা জায়গা করে দেই না। তো যদি না দিয়ে থাকি, তাহলে এত বিরাট কমিউনিটি এরা কোথায় যায়? আপনি বিসিএস দেখতে পারবেন, তাদের মেডিকেলে দেখতে পাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন, দেন কোথায় যায় তারা? লক্ষ লক্ষ লোক ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছে, তারা গিয়ে দেখবেন বড় একটা অংশ দেশের বাইরে আন্ডারগ্রেড এবং গ্র্যাজুয়েশন করছে এবং বিদেশে কাজ করছে। বাংলাদেশের যারা এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি লন্ডনে আছে, ফ্রান্সে আছে, ইটালিতে আছে, সৌদি আরবে আছে, এর মধ্যে হাই এডুকেটেড পিপল আছে এক শ্রেণী, আরেক শ্রেণী আছে সিম্পলি লেবারের কাজ করছে। তো তাদের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য যে এফিসিয়েন্সি, যে ক্যাপাসিটি, যে ক্যাপাবিলিটি লাগবে, এই ধরনের লোক লাগবে। এই ডেলিভারি যদি কোনো রাজনৈতিক দল শেষ পর্যন্ত করতে না পারে, শুধু র্যাটরিক বলে আর পারস্পরিক ব্লেম গেম বলে আর ট্যাগিং করে, কারোই রক্ষা হবে বলে আমার কাছে মনে হয় না। সো দিস ইজ এন ওয়েক আপ কল ফর দি পলিটিশিয়ান টু বি মাচ মোর ক্রিয়েটিভ এন্ড ইনোভেটিভ, টু বি এফিশিয়েন্ট ইন টার্মস অফ দেয়ার ফিউচার পলিসি অ্যান্ড প্ল্যান, not to blame NCP, not to blame Jamaat, not to blame BNP, rather to create a new atmosphere in the politics. তাহসিন রিয়াজ, একটি গল্পের ঘটনা বলে আমি আপনার কাছে প্রশ্নে যাই। জুলিয়াস সিজার নাটকের কথা নিশ্চয়ই জানেন। সেখানে সিজারকে তার এক ঘনিষ্ঠ বন্ধু হত্যা করেছে, আর সিজার তখন ব্রুটাসের কথা বললাম, যে সিজার তখন ব্রুটাসের দিকে তাকে বলেছে, তুমিও এই সরকারের সঙ্গে আপনারা বলে থাকতেন যে শুরুর দিকে যে এই সরকারের নিয়োগকর্তা এনসিপি, এখন হয়ে গেছেন প্রশ্নকর্তা। আসলে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলছেন। মানে কি আসলে পরিস্থিতিটা কি, কেন এই পরিস্থিতিতে দাঁড়াতে হলো আপনাদেরকে? এসে আমরা দেখলাম, আমি আরেকটু যোগ করি কথার সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্যারিস থেকে বাংলাদেশে আসে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্দেশ্যে বা দায়িত্ব নেওয়ার উদ্দেশ্যে,
তখন কিন্তু বিএনপি বা জামাতের নেতারা তাকে কিন্তু বিমানবন্দরে স্বাগত জানাতে যায়নি। এই যে আজকে যারা এনসিপিতে নেতৃত্ব দিচ্ছে তারাই কিন্তু গিয়েছিল। সেই সরকার সঙ্গে কেন এত দূরত্ব তৈরি হলো, কোন জায়গায় আসলে সমস্যাটা? দেখেন, এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথমত আপনি বলছেন যে এটা এই সরকারের নিয়োগকর্তা এনসিপি। এটা এনসিপি কখনো কোথাও ক্লেম করেনি। এটা প্রধান উপদেষ্টার একটা ক্লেম ছিল, যেখানে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এই সরকারের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। মানে এখানে কিন্তু এনসিপি ছিল না। এবং আপনি যদি এই তখন এনসিপি গঠনও হয়নি। এবং এনসিপির এখন সামনের সারি যারা তারাই ছিল আর কি, সেখানে নাহিদ ছিল, হাসনাত ছিল, সারজিৎ ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেটা তো দল হিসাবে ছিল না। এটা কিন্তু একটা বিরাট পার্থক্য। আপনি যেটাকে পার্থক্য হিসাবে দেখছেন না, সেটা একটা বিরাট পার্থক্য। কাজেই দেখেন, প্রথমত আপনি ওই বক্তব্যটার দিকে একটু আবার যান, এটাকে আরেকবার একটু রিকল করেন, ওই সময়টাকে একটু আবার খেয়াল করেন। প্রধান উপদেষ্টা ওই সময় যে ছাত্ররা বুঝিয়েছেন, এটা আসলে ছাত্র জনতাকেই বুঝিয়েছেন। এটা একটা পলিটিক্যাল রেটরিক ছিল। এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রেট করছেন, ইটস অন ইউর কল। আমার ইন্টারপ্রিটেশনটা আমি বললাম। এবং আপনি যদি সিরিয়াসলি, আমি আপনাকে বলছি, এই প্রশ্নগুলো আমরা টকশোতে অনেকবার ফেস করি, আপনি যদি সিরিয়াসলি ওই বক্তব্যটা একটু শোনেন, ওই সময়টাকে রিকল করেন, আপনি এর বাইরে আর কিছুই পাবেন না, কিছুই পাবেন না। এখন আসেন সেকেন্ড প্রশ্নে, যে তাদের সাথে আসলে আমাদের দূরত্বটা কেমন, কিভাবে করে তৈরি হলো। দেখেন, ফ্রম দি ভেরি বিগিনিং ডে আপনি এনসিপির এজেন্ডাগুলোর দিকে তাকান, তখন এনসিপিও তৈরি হয়নি, তখন সেটা ছিল জাতীয় নাগরিক কমিটি। আপনি সেই তৎকালীন প্রেক্ষাপটের দিকে তাকান। আমরা কি সংবিধান, নতুন সংবিধানের কথা বলিনি? আমরা কি রাষ্ট্রপতির অপসারণের কথা বলি নাই? আপনি দেখেন, আজকে আপনি এতদিন পর 9 মাস ডিবেট করছেন আপনি, যে কনসেনসাস কমিশনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, আমি খুব শ্রদ্ধার সাথেই পড়ি, যেই বিএনপি গণভোটের কথা, নতুন সংবিধানের কথা, সংবিধানের ফান্ডামেন্টাল যে চেঞ্জেসগুলোর ব্যাপারে আজকে আপনি 84 কমিটমেন্টস অ্যাপার্ট ফ্রম নোট অফ ডিসেন্স, এতগুলো কমিটমেন্টে আপনি তো এগ্রি করতেছেন, আপনি তো এটার সাথে এগুচ্ছেন, আপনি তো আগাইছেন, কিন্তু আপনি ডে ফার্স্টের মানে রিফ্লেকশন বা রিয়াকশনগুলোর দিকে যদি আপনি তাকান, এই শব্দগুলো শুনলে বিএনপির নেতাকর্মীদের, স্পেশালি আমি বলি, ডিরেক্টলি বলি, বিএনপির নেতাকর্মীরা এটাকে রিসিভ করতে পারতো না। অন বেসিস অফ হোয়াট? অন বেসিস অফ হোয়াট? আপনি দেখেন, আপনি ঠিক একই জায়গায় আপনি আসলেন। আমরা বলেছিলাম গণপরিষদের কথা, এটা আমি যদি মানে এটা শিশির ভাইয়ের আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন, বাট আপনি যদি এটার এসেন্সটা দেখেন, গণপরিষদ যেই কাজটা করতো, এটার একটু লিটল ভার্সন অফ গণপরিষদ, গণভোট দিয়ে আপনি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা আপনি দিচ্ছেন নেক্সট পার্লামেন্টকে, যে ডুয়েল রোল তারা প্লে করবে, আপনি মানে খুব বেশি দূরে তো যান নাই, কিন্তু আপনি ডে ফার্স্ট থেকে এই জায়গাগুলোতে এগ্রি করেন নাই। আপনি যদি এগ্রি করতেন, আমাদের কাছে এটা আমাদের রিডিং, আমাদের কাছে মনে হয় যে দেশটা আরও অনেক ফার্স্টার মানে জায়গায় হয়তো মুভ করতে পারতো। আপনি দেখেন, সেই রাষ্ট্রপতিটাকে আপনি আনসেটেলড রেখে দিয়েছেন, আপনি সংবিধানটাকে এখনও আনসেটেলড রেখে দিয়েছেন। আপনি বলতেছেন আমরা বলছি 72 সংবিধান, আমরা নতুন সংবিধান চাই, এটা 2026 লেখা থাকুক, এটা তো রক্ত থেকে অর্জিত একটা ব্যাপার। আপনি এটাকে মানে কেন যেন ওই সময়টাতে রিসিভ করতে চান না। আমি যদি আপনাকে বলি, আপনি 17ই অক্টোবর আপনি জুলাই সনদ সাইন করবেন, এটা গণভোটে যাবে, এবং এটা ট্রেডিশনাল গণভোট না, যে গণভোটগুলো আমরা অ্যাজ ইউজুয়ালি দেখে থাকি, যেই আদেশক্রমে এই গণভোটটা এক্সিকিউটেড হবে, এই গণভোট যদি সত্যিকার অর্থে এক্সিকিউটেড হয়, আপনি কি একবার চিন্তা করছেন আপনার সংবিধানের ফান্ডামেন্টাল কত বিরাট বিরাট চেঞ্জ হচ্ছে? আপনি 70 অনুচ্ছেদের দিকে তাকান, আপনি 143 এর দিকে তাকান। প্রশ্নটা বোধহয় ছিল যে এই সরকার, আমি সেটাই বলতেছি। কাজেই দেখেন, এখানে এই ডিসএগ্রিমেন্টটা যে হলো, এই ডিসএগ্রিমেন্টে আমাদের যে স্ট্যান্ড হচ্ছে, এখানে গভর্নমেন্টের ফেলিওর আছে। এটা শুধুমাত্র বিএনপি ফেলিওরের দিকে আমরা তাকাইতে চাই না। এখন আপনি বলতে পারেন গভর্নমেন্ট কার কারণে আসলে ব্যর্থ হয়েছে? অনেকে তো ছাত্রদেরকে দোষারোপ করে। এখানে দেখেন, তাদের বেপরোয়া আচরণের কারণেও তো অনেক সময় বলা হয় যে সরকার আসলে ভালোভাবে ওয়ার্ক করতে পারেনি, এই ধরনের কথাও তো আসে। আসলে আছে, এটা তো ডেফিনেটলি পলিটিক্যাল সার্ভিসে থাকবেই। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি দেখেন, খুবই ওপেন ডিবেটে যদি আমি আপনার সাথে যাই, আপনি বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেশন, আপনি অ্যাডমিনিস্ট্রেশনের দিকে তাকান, এটা কি প্রপারলি ফাংশন করতে পারছে? পারে নাই তো। আপনি কেন পারেন? আপনি সেটা প্রশ্ন আপনারা জিজ্ঞেস করেন, আরো পলিটিক্যাল পার্টির আছে তো, শুধুমাত্র আমি কেন জবাব দিব? আমি তো প্রশ্ন করছি, আপনার প্রশ্নই আমার উত্তর আছে। কেন পারে নাই সেই প্রশ্নটা কি এনসিপি করছে কিনা? আপনি বলেছেন আমি 1 মিনিটে প্রিন্স ভাইয়ের কাছে এই প্রশ্নটা একটু করতে চাই। প্রিন্স ভাই, কেন পারেনি আসলে? দেখুন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ সচিবালয়ে গিয়ে সেখানে একটা নিউজ এসছে যে সেখানে কর্মকর্তাদের রুমে বসে দরজা বন্ধ করে তারা এই নিয়োগ বদলি
প্রমোশন এগুলির ব্যাপারে তারা কিন্তু কাজ কিন্তু করেছে। উপদেষ্টা আমি মাহফুজ আসছি। আলম তো এই অভিযোগই করেছেন যে আমি আসছি। সচিবালয় পদ ভাগাভাগির আমি ক্ষেত্রে আসছি। 7টা বিএনপি নিল, তিনটা জামাত আমি নিল। আসছি কথা এনসিপি কয়টা নিছে আমি ভাই? আসছি। এটা তো জানা দরকার। আমি এনসিপির তো কোনো ওখানে অনুসারী নাই। তাহলে তো আপনারাই নিলেন সব। লেট মি সে, কিন্তু blame টা এটাকে NCP আপনারা কে দিচ্ছেন। আমাকে বলতে দেন হ্যাঁ, please, যে please. আপনাদের একজন নেতাকে আপনারা এই অভিযোগে দলের থেকে অব্যাহতি দিয়েছেন, বহিষ্কার করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ এই নিয়োগ বদলির মাধ্যমে সে কোটি কোটি টাকা সেখান থেকে তছরূপ করেছে। এটা তো অস্বীকার করা যাবে না। আজকে এই যে আপনার ধরেন আজকে প্রশাসন যে কাজ করছে না, কি জন্য কাজ করে? প্রশাসনে কেন আজকে আওয়ামী ভূত বসে আছে? কাদের জন্য? কয়টা সচিব আপনার পরিবর্তন হয়েছে? কয়টা আপনার জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পরিবর্তন হয়েছে? কেন হয় নাই সেগুলো তো বুঝতে হবে। এখন উপদেষ্টাদের সাথে যখন আমরা নিভৃতে আলাপ করি, তারা বলেন যে সচিবালয় মন্ত্রণালয় কিভাবে চলছে সেটা তারা জানে না। জি, এই এটা প্রশ্নটা আমি আমি শিশির ভাইয়ের কাছে করব। আরেকটু কথা বলি। উনি একটা আমাদেরকে ইঙ্গিত করে, না সরাসরি নাম উল্লেখ করে বলেছেন যে বিএনপি এই যে সংস্কার প্রস্তাবের এই যে কি গণভোটের ব্যাপার, দেখুন প্রথম দিকে আমরা তখনও বলতাম গণভোটের কোনো প্রয়োজন ছিল না। যেগুলোর ব্যাপারে সরকার তাৎক্ষণিকভাবে অধ্যাদেশ জারি করে আইন করে তারা বাস্তবায়ন করতে পারবে, সংস্কার করে দিবে, আমরা তাদেরকে সে ম্যান্ডেট তাদের আছে দিয়ে দিবে। আর যেগুলো সংবিধান সংস্কার সেগুলো পরবর্তী সংসদে গিয়ে আমরা সরকার গঠন করব, তারাই আমরা এটা বাস্তবায়ন করব। কিন্তু এইটাতে তারা আস্থা রাখতে পারে নাই। না পারার কারণে তারা বলতে আমি যেটা বলছি, জামাত, এনসিপি এবং অন্যান্য কয়েকটি দল তারা আস্থা রাখতে পারেনি। তারা যখন তাদের কারণে যখন এটা মানে কি বলে ফাইনাল হতে পারছিল না, তখন আমরা যেহেতু বিএনপি বড় দল, বিএনপিকে বড় মন নিয়ে এগিয়ে আসতে হবে। বড় মন নিয়ে এসেছে বলেই বিএনপির সেই 31 দফার বাইরেও অন্যদের অনেক বিষয়কে আমরা কিন্তু অ্যাকোমোডেট করেছি, এটাও করেছি। আমি একটু শিশির ভাইয়ের কাছে প্রশ্ন করে রাখি, প্রিন্স ভাই পরে এটা রেসপন্স করুক। প্রশ্নটা হচ্ছে যে ভাই বলছেন অধ্যাদেশ দিয়ে এটা সমাধান করা যাইত। আমরা যে অধ্যাদেশের যে স্ট্যাটাসটা দেখি, এটা মানে শিশির ভাই আরো ভালো এক্সপ্লেন করতে পারবেন। এটা সাধারণ যে পরিবর্তনগুলো সাধারণ লয়ের সাথে কানেক্টেড, এটা কি আসলে অধ্যাদেশ দিয়ে পরিবর্তন করা সম্ভব ছিল? এটা না না, আমি এই বিষয়ে শিশির ভাইয়ের কাছ থেকে ব্যাখ্যা নিব, শিশির ভাইয়ের কাছ থেকে ব্যাখ্যা নিব, তবে তার আগে একটু বিরতি নিচ্ছি না, দর্শক। সেটা পরবর্তী সংসদে সেটা মানে পাস হবে। স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনায় ছিলাম যেই প্রসঙ্গে আমরা ছিলাম যে আসলে গণভোট পর্যন্ত কেন আসতে হলো, প্রশাসনের রদবদল বা প্রশাসনের তদবির নিয়ে কথা উঠেছে। শিশির ভাইয়ের কাছে এই বিষয়ে একটু জানতে চাইবো, আসলে গণভোট পর্যন্ত কেন আসতে হলো, গণভোটই কি আসলে এই জাতির চূড়ান্ত পরিণতি ছিল কিনা? সেক্ষেত্রে একটু আরেকটা বিষয় একটু জেনে নিব আপনার কাছ থেকে। এই যে দুদিন পিছালো জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টা, এখানে কি রাজনৈতিক এখনো যে ঐক্য হয়নি, কোনো বিষয় এখনো দ্বিমত রয়ে গেছে, এর কারণে কি 2 দিন পেছালো? আর এই যে নোট অফ ডিসেন্টগুলো রয়ে গেছে, এই নোট অফ ডিসেন্টের আসলে চূড়ান্ত পরিণতি কি? শেষটা দিয়ে আমি শুরু করি। এটা কোনো অনৈক্যের কারণে পিছায়নি, যে পিছিয়েছে কনভিনিয়েন্সের জন্য। আপনি যেমন 17 তারিখ হলো শুক্রবার, এবং ঐকমত্য কমিশনের সঙ্গে আজকেও সকালবেলা আমরা কথা বলেছি ফর আদার রিজনস। এটা একটা ম্যাসিভ ইভেন্ট হতে যাচ্ছে। এখানে বাংলাদেশের মেজর স্টেক হোল্ডার বলতে যা বোঝাচ্ছে, এরকম একটা বড় আয়োজন ওনারা করতে যাচ্ছেন। এটা সাম সর্ট অফ সেলিব্রেশন অফ গণ অভ্যুত্থান, এবং এটা আয়োজন করতে গেলে যে একটু হাফ ছেড়ে বাঁচতে হয়, আমার ধারণা টাইমটা এবং এই আয়োজনের জন্য যে সময়টুকু, এটা বাই করার জন্য তারা এটা ফিট করেছে। ছুটির দিন, এবং এখানে অনৈক্যের কিছু নাই। ওই দিন ফ্রাইডে পরে শুক্রবার, এবং শুক্রবারের বিকালবেলা তারা সংসদ ভবনের প্লাজাতে এখানে তারা আয়োজন করেছেন। এটা নিয়ে অন্য কোনো কনফিউশন আছে বলে আমার কাছে মনে হয় না। সেকেন্ড প্রশ্ন হলো গণভোট পর্যন্ত কেন আসতে হলো, কী কারণে আসতে হলো? দেখেন, বাংলাদেশের ইতিহাসে 5ই আগস্ট যা ঘটেছে, এটা রিয়েলি এন এক্সাম্পলারি এবং ইউনিক একটা ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। 5 তারিখ সরকার নাই, 6 তারিখ নাই, 7 তারিখ নাই, 8 তারিখ সন্ধ্যাবেলা সরকার হয়েছে। এই সময়টুকুতে বাংলাদেশের জনগণের হাতে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্ষমতা এসেছিল। এটার নাম হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এবং এটার নাম হলো এট দ্য সেম টাইম অ্যামেন্ডিং পাওয়ার। অনেকে আর্গু করেছেন বিপ্লবী সরকার হতে পারত, এবং অনেকে আর্গু করেছেন সংবিধান তখন সাসপেন্ড হতে পারত, ভিন্ন ফরম্যাটের গভর্নমেন্ট হতে পারত। কেউ কেউ বলেছেন জাতীয় সরকার হতে পারত। এই আর্গুমেন্ট কিন্তু এখানে আছে। তারপরেও ডক্টর ইউনূসের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি এসে এটার হাল ধরেছেন। কি প্রেক্ষাপটে ধরেছেন, কিভাবে আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমিও কানেক্টেড ছিলাম।
সুতরাং আই নো কিভাবে কোথা থেকে ইনিশিয়েট হয়েছে, কারা কমিউনিকেট করেছেন, তিনি রেসপন্সে কি বলেছেন, প্রথম কি বলেছেন, পরবর্তীতে কি বলেছেন। ফলে দ্যাট ওয়াজ ভেরি হিস্টোরিক ইভেন্ট হিসেবে থেকে যাবে। এই জায়গাটাকে আমি মনে করি ডক্টর ইউনূসের মতো লোককে এই ফেজের সামনে এনে বাংলাদেশ লাভবান হয়েছে। কেন লাভবান হয়েছে? যে একটা ভ্যাকুয়ামের মধ্যে তিনি এই হালটা ধরেছেন, ওনার জায়গায় অন্য কোনো ব্যক্তি হলে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্টারন্যাশনাল লবি এবং যারা রিঅ্যাক্টর হিসেবে কাজ করে তারা হয়তো এটাকে ভিন্নভাবে ইন্টারপ্রিট করতে পারতেন। আপনি মাঝখানে দেখবেন দুটো জিনিসকে ইন্টারপ্রিট করার চেষ্টা করা হয়েছে। একটা হলো বাংলাদেশে ফান্ডামেন্টালিজমের উত্থান হয়েছে, এবং আরেকটা জিনিসের আর্গুমেন্ট করার চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশ আবার অথই গহ্বরে চলে যাচ্ছে, এবং এটা আদার সাইড করার চেষ্টা করেছে, কিন্তু টেকে নাই আর্গুমেন্ট। কেন টেকে নাই? কারণ ডক্টর ইউনূস সাহেবের এই ফেজটাকে বাংলাদেশকে ওই জঙ্গিবাদী রাষ্ট্র আবার বাংলাদেশে হচ্ছে এই আর্গুমেন্ট যারা করেছেন তারা মুখ থুবড়ে পড়েছেন। ফলে দিস ইজ অ্যানাদার অ্যাসপেক্ট। আর লাস্ট কথাটা হলো গণভোটে কেন আসতে হলো। দেখেন, সংবিধানে যে সমস্ত পরিবর্তনের ব্যাপারে আমরা একমত হয়েছি, দিস ইজ ম্যাসিভ চেঞ্জ। এই ম্যাসিভ চেঞ্জটা আপনি একটি রেগুলার পার্লামেন্টে করতে পারবেন না। যে সমস্ত ক্ষেত্রে আগে ম্যাসিভ চেঞ্জ করার ফলেও পার্লামেন্ট শুধু ব্যবহার করা হয়েছে, এগুলো সবই পরবর্তীতে উচ্চ আদালত কর্তৃক অসাংবিধানিক প্রমাণিত হয়েছে। একটা বড় ম্যাসিভ চেঞ্জ হয়েছিল সংবিধানে, সেটি হয়েছিল 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে সংবিধানের বড় পরিবর্তন করেছিলেন তিনি। অ্যাবসলিউট ফেইথ ইন দ্য ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ থেকে শুরু করে একেবারে গভর্নমেন্ট মেকানিজম চেঞ্জ করে যে বড় পরিবর্তন করেছিলেন, এটা 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসে পাশ করেছিলেন। কিন্তু সেটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট পুরাটাকে অসাংবিধানিক ঘোষণা করে। এই নোট অফ ডিসেন্টগুলোর কি হবে? হ্যাঁ, এখন এখানে এসে দেখেন, এখন কেন গণভোটের আয়োজন করতে হচ্ছে? এই জন্য যে এই বিষয়টার মাধ্যমে নতুন পার্লামেন্টকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে। ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে প্রথম অধিবেশনেই এই সাংবিধানিক পরিবর্তনগুলোকে অ্যাডপ্ট করে নেবেন। ফলে এটা পরবর্তীতে কোনো আদালতে গেলেও আর কোনো বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। আর আপনি যে লাস্ট কথাটা বলেছেন, লাস্ট প্রশ্নটা যেটা করেছেন যে নোট অফ ডিসেন্টের ব্যাপারে দুটা কথা আসছে। ঐকমত্য কমিশন বলছেন তারা 2 সেটস অফ গণভোট দিতে চান। একটা হলো এগ্রিড, আর একটা হলো নোট অফ ডিসেন্ট হয়েছে যেগুলো, সেগুলোর উপরে। আমি মনে করেছিলাম, আমরা চেষ্টা করেছিলাম বড় দল বিএনপিকে এটা মানাতে যে উচ্চকক্ষে পিআর, কেয়ারটেকার গভর্নমেন্টের ফরমেশনের ক্ষেত্রে সামান্য চেঞ্জ, আর হলো ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এই তিনটার ব্যাপারে আমরা চেষ্টা করেছিলাম নোট অফ ডিসেন্টটা যেন না থাকে। বাট প্র্যাকটিক্যালিটি হলো নোট অফ ডিসেন্ট আছে। এই পার্টটুকুকে আলাদা করে যাবে গণভোটে, আমি যতটুকু বুঝতে পেরেছি, আর এগ্রিড পার্টটুকু আলাদা করে যাবে। বাকিটা জনগণ নির্ধারণ করবে কোথায় গিয়ে শেষ পর্যন্ত যাবে। কিন্তু সবাই এগ্রিড হয়েছে যে গণভোটের মাধ্যমে আমাদের এই সময়টুকুকে আমরা সাংবিধানিকতা দিব, এতে টেকসই ব্যবস্থা চালু হবে। জি, তাহসিন রিয়াজ, আপনার কাছে আসি। আমি শেষ করব প্রিন্স ভাইকে দিয়ে। আপনার কাছে প্রশ্ন আসি, সেটা হচ্ছে যে শাপলা না দিলে ধানের শীষও থাকবে না। শাপলা প্রসঙ্গটা উঠলো, ধানের শীষকে কেন প্রতিপক্ষ মনে হলো শাপলার? এই প্রশ্নটা আপনার কাছে একটু করতে চাই। আপনাদের কি কোনো কারণে মনে হয় আপনাদের শাপলা না পাওয়ার পিছনে বিএনপির কোনো হাত আছে? না, আমরা এটাকে এইভাবে করে বলতে চাই না এবং এইভাবে করে দেখতেও চাই না। অনেকবার বলা হয়েছে এটা খুব রিজিড একটা লেন্স। বিএনপির কারণেই দিচ্ছে না। আমি তো উত্তর দিলাম, আমরা এত রিজিড লেন্সে দেখতে চাই না ব্যাপারটাকে। যেটা আমরা বলেছি, দেখেন ওইখানে আবারও আমি একটু কোট করি আর কি, এটা মিসকোটেড হয়েছে। সেটা হচ্ছে ওখানে শুধু ধানের শীষের কথা বলা হয় না, ওখানে আরও 2-3টা গম এবং আরও বেশ কয়েকটা মানে মার্কার কথা বলেছে। কাজেই মানে ফ্রেমটা বিএনপির দিকে না। দেখেন, আমরা একটা খুব ক্ল্যারিফাইড একটা পজিশন আছে এটার ব্যাপারে আমাদের। সেই ক্ল্যারিফাইড পজিশনটাকে আপনি যদি সংবাদ সম্মেলনটা দেখে থাকেন, যেখানে নাসির উদ্দিন পাটোয়ারি খুব স্পষ্ট জায়গায় বলেছেন, সেটা হচ্ছে যে আপনি যদি আমাকে কোনো কিছু না দিতে চান, আর সেটা যদি আমার সাংবিধানিক অধিকার হয়ে থাকে, সেটা চাওয়াতে যদি কোনো বড় রকম মানে প্রবলেম না হয় রাষ্ট্রের সাথে, তাহলে সেটা যদি আপনি আমাকে না দিতে চান, আইদার আপনি আমাকে একটা লজিক্যাল এক্সপ্লেনেশন দিবেন, অর আপনি সেটা আমাকে দিবেন। এই জায়গাটার মাঝখানে এই জায়গাটার মাঝখানে আর কোনো কিছু নাই। এখন আমরা তো এটা একটু ক্ল্যারিফাইড ওয়েতে বলেছি। সেদিন সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে ভাই, আমি তার কাছে ব্যাখ্যা জানতে চাইছি, আমি প্যারালাল এক্সাম্পল দিছি। কীরকম প্যারালাল এক্সাম্পল? সেটা হচ্ছে যে কেউ ঠিক সিমিলার ডিবেটের জায়গাতেও তারা মার্কা পাইছে। আমি মেনশন করতে চাই না কারা পাইছে, দেয়ার আর মেনি পার্টিস, তারা মার্কা পাইছে। আচ্ছা, তাহলে আপনাকে আমার এখন বুঝাইতে হবে যে আমি কেন মার্কাটা পাবো না। কিন্তু অন্যরা নির্বাচনের ট্রেনে উঠে গেছে, আপনারা আমি একটু বলি, নির্বাচনের ট্রেন কারোর জন্য এটা মিস হবে না। বাংলাদেশ এখন আর ওই জায়গায় নাই যে কেউ নির্বাচনের ট্রেনে না উঠলে, আর বাংলাদেশে ওই অস্বাভাবিক পরিবেশও নাই।
এখানে পারস্পরিক দলগুলোর মধ্যে পারস্পরিক ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। ব্যাপারটা এরকম না যে মানে কেউ না উঠতে পারলে এটাতে বাকি দলগুলো খুশি হবে, ব্যাপার এই পরিবেশই নাই। কাজে এখানে যেই রেসটা আমরা দেখাইতে চাই বা যেই রেসটা আমরা আসলে অ্যাজিউম করি, আমার কাছে মনে হয় এরকম কোনো রেস আছে। দেখেন জায়গাটা কোথায়, জায়গাটা হচ্ছে আপনি আমাকে লজিক্যাল এক্সপ্লেনেশন দেন, আমি মেনে নিচ্ছি। আপনার কাছে যখন আমি ব্যাখ্যা চাই আর আপনি যখন ব্যাখ্যা না দিয়ে 4 ঘন্টা বসে থাকেন, মিনস দেয়ার ইজ সামথিং রং। আমরা ওই রংটাকে খুঁজতেছি। আপনারও এটা রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনারও এই রংটা খোঁজার দরকার, এনসিপির জন্য না। এটাকে আপনি একটা রাষ্ট্রের অধিকারের প্রশ্ন হিসাবে দেখেন। যে কোনো দল তো যে কোনো মার্কা চাইতে পারে। আমি যদি আমার সামনে যদি এরকম কোনো দল কোনো মার্কা চেয়ে কোনো ব্যাখ্যা ছাড়া তাকে মার্কা দেওয়া না হইতো, আমি প্রশ্ন করতাম। এই প্রশ্নটা করা শেখা জরুরি আমাদের সবার জন্য। জি, আমি প্রশ্ন তুলেছি, আমি আমার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই প্রশ্নটা তুলেছি। জি, আমি শেষ করব প্রিন্স ভাইকে দিয়ে। প্রিন্স ভাই, আজকে বিএনপি মহাসচিব বলেছেন যে প্রধান উপদেষ্টার যেই সরকার, এই সরকারকে তিনি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। ঠিক কোন কোন জায়গায় আপনাদের কাছে মনে হয়েছে যে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে? প্রথমে আমি বলি, আমি এনসিপি নেতা তিনি যে কথাটা বললেন সেখানে আমি একটু যোগ করতে চাই। ওনারা বলেছেন শাপলা যদি ওনাদেরকে না দেওয়া হয় তাহলে ধানের শীষও থাকবে না। ওনারা, আমি বলছি, ওনারা কিন্তু বলেন নাই যে দাড়িপাল্লাও থাকবে না, ওনারা কিন্তু বলেন নাই যে হাত পাখাও থাকবে না, আরো কিছু না। আমি বলছি ধানের শীষ, ধানের শীষটা হচ্ছে শেপ অফ পেডি যেটাকে বলা হয়, যে ধানের শীষ প্রতীকটা ওনারা যেটা মিন করতে যাচ্ছেন, শাপলা হচ্ছে জাতীয় ফুল, জাতীয় প্রতীক, তার চতুর্দিকে ধানের শীষের 2টা পাতা বেষ্টিত, এইভাবে বেষ্টিত। আর আমাদের যে প্রতীকটা এটা হলো এরকম ঋষিকারের মতো, এরকম না, এই যে 2 পাশে যে একটা একটা করে ধান লাগানো সেরকম না, এই যে ঋষিকারের মতো এরকম। তা ওইটার সাথে এটার কোনো মিল নাই। তো সেই কারণে ওনারা যে কথাটা বলেন যে আমরা কি মানা করেছি এনসিপিকে শাপলা দিয়েন না, কখনোই না। এইটা একমাত্র এখতিয়ার হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন দিল কি দিল না, কেন দিল না, এটা তারাই ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু এটার মধ্যে আমরা এটার সাথেও নাই, পিছেও নাই, আমরা পক্ষেও নাই, বিপক্ষেও নাই। তো আমাদের কেন এটা টেনে আনা হবে ধানের শীষের কথা? তো যখন টেনে আনা হচ্ছে তখনই বোঝা যাচ্ছে ওনারা কিন্তু ধানের শীষকে ঈর্ষা করছেন, ঈর্ষা করছেন। তো সেই ঈর্ষার জায়গা থেকে আমরা বলছি, ভাই আপনাদের শাপলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা নির্বাচন কমিশন থেকে নিয়ে নেন। নির্বাচন কমিশন থেকে না পেলে আপনারা উচ্চ আদালতে যান, সেখান থেকে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, আমরা ওয়েলকাম করব। এটা নাগরিক ঐক্য চেয়েছিল, নাগরিক ঐক্যকে না দিয়ে আপনাদেরকে দেখ, বা XYZ কে দিতে চেয়েছিল, তারা দেয়নি, আপনাদেরকে দেখ, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ধানের শীষ নিয়ে দয়া করে টানাটানি করেন না, এগুলো একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে সরকারের কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তার নিরপেক্ষতার প্রশ্ন তুলেছেন। তো এটা নিরপেক্ষতা, যেমন ধরেন কেউ কিছু উপদেষ্টার ব্যাপারে নিরপেক্ষতার প্রশ্ন তুলছেন যে 6 জন উপদেষ্টার কারণে নাকি ডক্টর ইউনূসের সরকার নাকি কোন দলের কাছে আত্মসমর্পণ করেছে, নির্বাচন দিয়েছে। আবার স্বাভাবিকভাবে আরেক দল থেকে বলা হচ্ছে যে অমুক 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 নিরপেক্ষতা নিয়ে আসছে। এটা আমরা নির্বাচনকালীন সময় আমরা আগেই বলেছি এই সরকারের যাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ না হয়, সে কারণে সরকারকে সচেষ্ট থাকতে হবে, সতর্কভাবে চলতে হবে। আজকে এই পর্যায়ে এসে নিরপেক্ষতার প্রশ্ন কিন্তু আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে কোনো নিরপেক্ষতার কোনো বিষয় কিন্তু আসে না এখানে। কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে এই প্রশ্নটা আসছে, এবং যে 2 জন ছাত্র উপদেষ্টাই আছেন যাদেরকে বলা হয়, মনে করা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপির অঘোষিত প্রতিনিধি। তো এরা কি করবে? এখন যদি ধরেন নাহিদ ইসলামের মতো যে 2 দিন আগে পদত্যাগ করে 2 দিন পরে দল গঠন করলো, তাহলে কি এই প্রশ্ন আসবে না যে সরকারের থেকে ওনারা এই দলটা গঠন করেছেন? এখন যদি এই 2 জন উপদেষ্টা শিডিউল ঘোষণার 2 দিন আগে পদত্যাগ করে 2 দিন পরে নির্বাচনের যাওয়ার ঘোষণা দেন, তাহলে কি সেই প্রশ্নটা আসবে না যে এখানে আপনার তারা শিশির ভাই এবং তাহসিন রিয়াজ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় উপস্থিত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।